এতক্ষণ আমরা পড়লাম হলো মোস্টলি কনজিউমারদের ডিম্যান্ড নিয়ে। এখন আমরা প্রোডাকশন অ্যান্ড কস্ট নিয়ে কথা বলবো। সো যখন আমরা প্রোডাকশন অ্যান্ড কস্ট নিয়ে কথা বলবো, এই প্রোডাকশন নিয়ে কথা বলতে যে আমরা একটা কেস যদি এরকম দেখি যে ধরেন আপনি উম, আপনি যখন আপনি যখন প্রোডাকশন করছেন, সো আপনি কী ইউজ করছেন? আমি ধরে নিচ্ছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন তো চারটা জিনিস আমরা দেখেছি: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অন্টারপ্রেনারশিপ। আমরা দুইটা কেস দেখি। মনে করেন আপনি আপনার হচ্ছে কোয়ান্টিটি অফ লেবার অ্যান্ড কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, এই দুইটা ইউজ করছেন। অ্যান্ড এর মধ্যে আমরা শুধু লেবারটা নিয়ে ধরে নিই আদার সব কিছু ফিক্স আছে, শুধু আমরা লেবারটা চেঞ্জ করছি। এখন ধরেন আপনি যখন ফর এক্সাম্পল আপনার লেবার মনে করেন 5 জন, তো 5 জন লেবার ইউজ করে আপনি দৈনিক 1000 ধরেন কেজি ধরলাম সুইটস, মিষ্টি। সো আপনি 5 জন লেবার ইউজ করে দৈনিক ধরেন আপনি 1000 কেজি সুইটস প্রডিউস করছেন। এখন আপনি লেবার সংখ্যা বাড়িয়ে দিলেন, একজন এডিশনাল একজন দিলেন, এবং তাতে করে আপনি দেখলেন 1200 কেজি আপনি সুইটস প্রোডাকশন হলো। তাহলে ওই যে একজন এক্সট্রা লেবার ইউজ করার কারণে আমার টোটাল প্রোডাকশন 200 কেজি বেড়ে গেল। সো এই এডিশনাল একটা লেবার ইউজ করার কারণে যে 200 কেজি আমার প্রোডাকশন বেড়ে গেল, এই 200 কেজি প্রোডাকশন, এটাকে আমরা বলবো মার্জিনাল প্রোডাক্ট। এটাকে আমরা বলবো মার্জিনাল প্রোডাক্ট। আর এই যে যখন আপনি 5 জন লেবার ইউজ করছেন তখন আপনার টোটাল প্রোডাক্ট হচ্ছে 1000। আপনি যখন 6 জন লেবার ইউজ করলেন তখন আপনার টোটাল লেবার হচ্ছে 1200। এখন যখন আপনি 7 জন লেবার ইউজ করবেন, ধরেন আরও একজন এডিশনাল লেবার ইউজ করলেন, এখন আপনার প্রোডাকশন হলো ধরেন 1350 কেজি। সো 6 জন থেকে যখন আমি একজন লেবার বাড়িয়ে দিলাম তখন আমার টোটাল প্রোডাকশন 1200 থেকে 1350 হলো। সো টোটাল প্রোডাকশন আমার 150 কেজি বাড়লো। তাহলে 150 কেজিকে আমরা বলবো মার্জিনাল প্রোডাক্ট। হোয়াট উইল বি দ্য এভারেজ প্রোডাক্ট? এভারেজ প্রোডাক্ট হচ্ছে 1350 ডিভাইডেড বাই 7 জন লেবার ইউজ করছি, তাহলে 1350 ডিভাইডেড বাই 7 যে রেজাল্টটা হবে সেটাই আমার এভারেজ প্রোডাক্ট। বা যখন আমি 1200 কেজি প্রডিউস করেছি 6 জন লেবার দিয়ে, সো 200 হচ্ছে আমার এভারেজ প্রোডাক্ট। সো এখানে 1000 যখন তখন 5 জন, 200 হচ্ছে আমার এভারেজ প্রোডাক্ট। সো এখানে 200 ছিল, এখানেও 200 ছিল, এখানে এসে এভারেজটা 200 নিচে কমে যাবে। তার কারণ হচ্ছে ওই যে এডিশনাল একজন লেবার ইউজ করলাম, সে 200 প্রোডাক্ট প্রস্তুত করতে পারে না এডিশনাল, সে এডিশনাল 150 প্রোডাক্ট প্রস্তুত করেছে। সো যত এডিশনাল লেবার আমরা বাড়াই তত মার্জিনাল প্রোডাক্টটা ডিমিনিশ করতে থাকে, এই কারণে এভারেজটাও ডিমিনিশ করতে থাকে। অ্যান্ড যখন আমরা এই প্রোডাক্টের সাথে কোয়ান্টিটি দিয়ে গুণ দিব, প্রোডাক্টের প্রাইসের সাথে কোয়ান্টিটি, প্রোডাক্ট তো কোয়ান্টিটি, প্রোডাক্টের সাথে প্রাইস দিয়ে গুণ দিব, তখন আমরা পেয়ে যাব টোটাল রেভিনিউ। সো যখন আমরা মার্জিনাল প্রোডাক্টের কথা বললাম তখন এডিশনাল প্রোডাকশনের কথা বলেছি। যখন আমরা মার্জিনাল রেভিনিউয়ের কথা বলবো তখন ইচ এডিশনাল লেবার ইউজ করার কারণে আমার যতটুকু, বা ইচ এডিশনাল এভাবে বলি, মানে ইচ এডিশনাল লেবার ইউজ করার কারণে আমি যতটুকু বেশি রেভিনিউ আর করছি ওটাকে আমরা মার্জিনাল প্রোডাক্ট মাল্টিপ্লাইড বাই রেভিনিউ, মার্জিনাল প্রোডাক্ট রেভিনিউ বলে থাকি। বাট যখন আমি কোয়ান্টিটির কথা আসছি, যে ইচ এডিশনাল কোয়ান্টিটি বিক্রির ফলে, এই ইচ এডিশনাল কোয়ান্টিটি বিক্রি বাড়ানোর ফলে আমার যে টোটাল রেভিনিউ বাড়ছে, টোটাল রেভিনিউয়ের যে চেঞ্জটা, সেটাকে আমরা টোটাল রেভিনিউ বলছি। মানে এভাবে চিন্তা করেন, ধরেন আপনি 100টা ইউনিট প্রডিউস করতেন, কোয়ান্টিটি 100, প্রাইস ধরেন 10 টাকা, তাহলে টোটাল রেভিনিউ হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই 100 মানে 1000। এখন আপনি কোয়ান্টিটি বিক্রি বাড়িয়ে 100 থেকে 110-এ নিয়ে গেলেন, প্রাইস চেঞ্জ করা লাগে না, এই এক্সট্রা 10 যে আপনি প্রডিউস করেছেন এটাও আপনি বিক্রি করে ফেলতে পারলেন, প্রাইস কমাতে হয় না, সেম প্রাইসে বিক্রি করে ফেলতে পারলেন। তাহলে এখন আপনার 10 মাল্টিপ্লাইড বাই 110 মানে হচ্ছে 1100 টাকা হবে আপনার টোটাল রেভিনিউ। তো টোটাল রেভিনিউ আগে ছিল 1000, এখন হলো 1100। সো চেঞ্জেস ইন টোটাল রেভিনিউ হয়ে গেল 100। আর কোয়ান্টিটি আগে ছিল 100, এখন হলো 110, সো চেঞ্জেস ইন কোয়ান্টিটি হচ্ছে 10। সো চেঞ্জেস ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জেস ইন কোয়ান্টিটি, 100 ডিভাইডেড বাই 10, 10। সো তখন এই 10কে আমি বলবো মার্জিনাল রেভিনিউ। এখন যদি এরকম হতো যে
100টা গুডস আমি বিক্রি করতে পারি 10 টাকা প্রাইসে, কিন্তু আমি যদি ধরেন এরকম চিন্তা করি যে আমি কোয়ান্টিটি প্রোডাকশন করব 120টা, কিন্তু 120টা কোয়ান্টিটি আমি 10 টাকা প্রাইসে বিক্রি করতে পারবো না। আবার আমি প্রাইস ডিসক্রিমিনেশনও করতে পারবো না, যে প্রথম 100 জনকে 10 টাকা করে বিক্রি করলাম, পরের 20টাকে আমি 9 টাকা করে বিক্রি করলাম, সেটাও আমি করতে পারবো না। এরকম যদি কেস হয়, তাহলে আপনি দেখলেন যে আপনি যদি 9 টাকা করে দেন প্রাইস, তাহলে 120টা বিক্রি করতে পারেন। তখন 120 মাল্টিপ্লাইড বাই 9, সেটা হবে টোটাল রেভিনিউ। সো 120কে যদি আপনি 9 দিয়ে গুণ করেন, 10 দিয়ে গুণ করলে হয় 1200, 9 দিয়ে গুণ করলে হবে 1080। আর আগে আপনি 10 টাকা করে 100টা গুডস বিক্রি করতেন, সো আগে আপনার 1000, সো আপনার টোটাল রেভিনিউ বেড়ে গেল 80 টাকা। টোটাল রেভিনিউ বেড়ে গেল 80 টাকা, টোটাল কোয়ান্টিটি বেড়ে গেল 20টা। সো 80 টাকা বাড়লো ডিভাইডেড বাই 20, এটা যদি আমরা করি তাহলে পেয়ে যাবেন 4। তার মানে হচ্ছে তখন মার্জিনাল রেভিনিউ হয়ে গেল 4। ওকে, সো আলটিমেটলি যত আমি গুডস বেশি বিক্রি করি তত আমার প্রাইস কমাতে হয়, বিকজ ইন এ কম্পিটিটিভ মার্কেট আপনি প্রাইস না কমালে ডিম্যান্ড বাড়াতে পারেন না। সো মার্জিনাল রেভিনিউ তত কমতে থাকে। অন্যদিকে মার্জিনাল কস্ট বাড়তে থাকে, কারণ যত ইচ এডিশনাল ইউনিট আপনি নিচ্ছেন তাদের স্যালারিজ অ্যান্ড ওয়েজেস তত বেড়ে যায়। সো একদিকে মার্জিনাল প্রোডাক্ট কমতে থাকে, অন্যদিকে মার্জিনাল কস্ট বাড়তে থাকে। সো আমরা এখানে এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এই জিনিসগুলো সম্পর্কে দেখলাম। সো এখানে যদি আমরা একটা টেবিল দেখি, এই টেবিলে খেয়াল করে দেখেন, যখন আপনি একজন লেবার ইউজ করেছেন তখন আপনি 100 গুডস প্রডিউস করতেন, এটাই এভারেজ, এটাই মার্জিনাল। যখন দ্বিতীয় লেবার ইউজ করলেন, 2জন লেবার মিলে 210টা গুডস প্রডিউস করতে পারছে, সো টোটাল প্রোডাক্ট 110 বেড়ে গেল। এই যে 110 বেড়ে গেল, সেটা মার্জিনাল রেভিনিউ। 210 ডিভাইডেড বাই 2, 105, এটা হচ্ছে এভারেজ প্রোডাক্ট, এটা মার্জিনাল প্রোডাক্ট। যখন 3জন আনলেন, আরেকজন লেবার বাড়ালেন, দেখলেন যে আপনার 300 প্রোডাকশন হলো। 210 থেকে এডিশনাল কতটুকু বাড়লো? 90। সো 90 বিকাশ মার্জিনাল প্রোডাক্ট। 300 মাল্টিপ্লাইড বাই 3, এভারেজ প্রোডাক্ট 100। চতুর্থ জন যখন আপনি নিয়ে আসলেন লেবার, আপনার টোটাল প্রোডাক্ট হয়ে গেল 360। 300 থেকে 360 বাড়লো, তার মানে হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট বাড়লো 60। সো মার্জিনাল প্রোডাক্ট যদি 60 বেড়ে যায়, আর অন্যদিকে 360 ডিভাইডেড বাই 4, 90 হয়ে গেল আপনার এভারেজ। সো যত মার্জিনাল প্রোডাক্ট কমতে থাকবে তত এভারেজ প্রোডাক্টও কমতে থাকবে। এখন আমরা যখন প্রোডাকশন করি, আমার প্রোডাকশনে ক্ষেত্রে দেখবেন যে আমি যত গুডস প্রোডাকশন বাড়াই, দেয়ার আর সার্টেন কস্ট আছে যেটা বেড়ে যায়, আর দেয়ার আর সার্টেন কস্ট আছে যেটা কোনো চেঞ্জ হয় না। যেমন যদি এরকম চিন্তা করেন আপনি, কারণ আপনার যে স্পেসটা, ওই স্পেসটা আপনি ব্যবহার করছেন, কারণ ওটা আপনার কারখানা। সো যতই আপনি প্রোডাকশন বাড়ান না কেন, আপনার কারখানার ততটুকুই স্পেস ইউজ করছেন। সো ওই কারখানার জন্য আপনি মাসে যদি ধরেন 5 লক্ষ টাকা ভাড়া দেন, সো আপনি 1000 কেজি গুডস প্রডিউস করলেও 5 লাখ টাকা ভাড়া দিতে হবে, 2000 কেজি গুডস প্রডিউস করলেও 5 লাখ টাকা ভাড়া দিতে হবে। সো নাম্বার অফ ইউনিটস প্রডিউসের সাথে সাথে আপনার ওই কস্টটা চেঞ্জ হয় না। এই কস্টটাকে আপনার বলা হয় টোটাল ফিক্সড কস্ট। সো টোটাল ফিক্সড কস্ট ইজ দ্য সামেশন অফ অল এক্সপেন্সেস দ্যাট ডু নট চেঞ্জ অ্যাজ দ্য লেভেল অফ প্রোডাকশন ভ্যারিজ। লেভেল অফ প্রোডাকশনটাকে ভ্যারি করলেও আপনার ফিক্সড কস্টটা চেঞ্জ হচ্ছে না। অন্যদিকে আপনি গুডস যত বেশি প্রডিউস করবেন, তত ওই গুডসের র ম্যাটেরিয়াল তত আপনার বেশি লাগবে। সো একটা গুডস প্রডিউস করতে যে র ম্যাটেরিয়ালগুলো যে মিক্সে দরকার, সেই কস্টগুলো আপনার চেঞ্জ হয়। সো আপনি একটা গুডস প্রডিউস করলে যে পরিমাণ র ম্যাটেরিয়ালস লাগবে, 10টা গুডস প্রডিউস করলে আরও বেশি লাগবে, 50টা গুডস বেশি করলে আরও বেশি লাগবে। সো এইগুলো গুডস প্রোডাকশনের সাথে সাথে চেঞ্জ হয়, এটা ভ্যারি করে। সো ওই টোটাল কস্টটাকে বলা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। সো টোটাল ভেরিয়েবল কস্টটা হচ্ছে এরকম যে আপনার যত আপনার প্রোডাকশন বাড়ছে, তত আপনার টোটাল ভেরিয়েবল কস্টটা তত বেড়ে যাচ্ছে, কিন্তু পার ইউনিট ভেরিয়েবল কস্টটা যা ছিল তাই। ধরেন আপনার একটা গুডস প্রডিউস করতে 5 টাকা খরচ হয়,
র মেটেরিয়ালগুলো যদি আপনি চিন্তা করেন। দ্বিতীয় গুডস প্রডিউস করতেও 5 টাকায় খরচ হবে, তৃতীয় গুডস প্রডিউস করতেও ধরেন 5 টাকায় খরচ হবে। সো 3টা গুডস প্রডিউস করলে আপনার 15 টাকা খরচ হবে। সো টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু পার ইউনিট ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হচ্ছে না। আবার আপনি যদি গুডস একটাও প্রডিউস না করেন, জিরো বসে থাকেন, ফিক্সড কস্ট স্টিল আপনার ইনকার করতেই হচ্ছে আর কি। তাহলে আমার টোটাল কস্টের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট যেটা আউটপুট চেঞ্জের সাথে চেঞ্জ হচ্ছে না, আর টোটাল ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিট যত আমি বাড়াচ্ছি তত আমার টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে। মার্জিনাল কস্টটা হচ্ছে ইচ এডিশনাল ইউনিট বিক্রির ফলে আমার টোটাল কস্ট যতটুকু চেঞ্জ হলো। মার্জিনাল রেভিনিউ যেমন ইচ এডিশনাল ইউনিট বিক্রির ফলে আমার যতটুকু টোটাল রেভিনিউ চেঞ্জ হলো সেটা মার্জিনাল রেভিনিউ। ইচ এডিশনাল ইউনিট প্রোডাকশনের ফলে আমার যতটুকু টোটাল কস্ট চেঞ্জ হলো সেটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট। সো মার্জিনাল কস্টটা হচ্ছে চেঞ্জেস ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জেস ইন কোয়ান্টিটি। তাহলে চেঞ্জেস ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জেস ইন কোয়ান্টিটি, এই ফর্মুলা দিয়ে আমরা মার্জিনাল কস্টটা পাচ্ছি। টোটাল কস্টকে যদি আমি টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করি তখন আমরা পাই এভারেজ ভেরিয়েবল কস্ট। সো ঠিক যেমনটা আমরা এভারেজ প্রোডাক্ট অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট দেখেছি, সেমভাবে এভারেজ কস্ট অ্যান্ড মার্জিনাল কস্ট এটা একটু ডিফার করে। মার্জিনাল কস্ট যত বেড়ে যাবে এভারেজ কস্টও তত বেড়ে যাবে। আর যত আমি গুডস প্রোডাকশন বাড়াবো তত আমার এভারেজ ফিক্সড কস্ট কমতে থাকবে, কারণ ফিক্সড কস্টটা রিমেইন ফিক্সড। যত কোয়ান্টিটি বেশি বিক্রি করছি ওই ফিক্সড কস্টটা তত বেশি কোয়ান্টিটির উপরে স্প্রেড আউট হয়ে যাচ্ছে, যাতে করে আমার এভারেজ ফিক্সড কস্ট তত কমে যাচ্ছে। সো এই টেবিলে আপনি দেখবেন যে টোটাল ফিক্সড কস্ট রিমেইন ফিক্স, ভেরিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে। সো টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জ হওয়ার কারণে আপনি টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করলে আপনি টোটাল কস্ট পাবেন। প্রতি ইউনিট বিক্রিতে টোটাল কস্টের যে চেঞ্জ সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। টোটাল কস্টকে নাম্বার অফ কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে এভারেজ কস্ট, এভারেজ টোটাল কস্ট। এভারেজ টোটাল কস্টের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট। এখন টোটাল রেভিনিউ থেকে টোটাল অ্যাকাউন্টিং কস্ট যদি আমরা বাদ দিই, অ্যাকাউন্টিং কস্ট যেগুলো আমরা এক্সপ্লিসিট কস্ট, যেগুলোকে আমরা অ্যাকাউন্টিং করি, যেগুলোকে আমরা হিসাব করি, সো টোটাল রেভিনিউ থেকে যদি আমরা টোটাল অ্যাকাউন্টিং কস্ট বাদ দিই তাহলে আমরা যে প্রফিটটা পাই সেটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট অথবা হচ্ছে নর্মাল প্রফিট। ধরেন আপনি একজন এন্টারপ্রেনিউর স্মল বিজনেস তৈরি করেছেন চাকরি বাকরি ছেড়ে দিয়ে। তো তখন ওই চাকরিটা, ধরেন আপনি চাকরি করতেন, মাসে 1 লক্ষ টাকা বেতন পাইতেন, মানে বছরে 12 লক্ষ টাকা আপনি বেতন পান। আর আপনার কিছু ক্যাপিটাল ছিল, মনে করেন আপনার কাছে ক্যাপিটাল ছিল সে 50 লক্ষ টাকা। 50 লক্ষ ক্যাপিটালের উপর মনে করেন আপনি 10% রেটে ইনভেস্ট করতে পারতেন। সো 10% রেটে ইনভেস্ট করে আপনি 5 লক্ষ টাকা আর্ন করতেন। সো আপনার লেবার দিয়ে আপনি আর্ন করতেন 12 লক্ষ টাকা, আর আপনার ক্যাপিটাল থেকে আপনি আর্ন করতেন 5 লক্ষ টাকা। সো আলটিমেটলি আপনি 17 লক্ষ টাকা আর্ন করতেন ইউজিং ইউর লেবার অ্যান্ড হচ্ছে আপনার ক্যাপিটাল। এখন হঠাৎ করে আপনি ডিসাইড করলেন যে আমি আমার এই যে 50 লক্ষ টাকা আমার ক্যাপিটাল আছে এটা আমি ইউজ করব করে একটা বিজনেস করব, যেই বিজনেসে আমি করব বিজনেস, এবং এই বিজনেসটা করার জন্য আপনি চাকরিটা ছেড়ে দিলেন। তো যখন আপনি চাকরিটা ছেড়ে দিলেন তার মানে হচ্ছে আপনি বছরে 12 লক্ষ টাকা ইনকামটা হারালেন। ধরে নিচ্ছি, বোনাস টোনাস এক্সক্লুড করলাম, ওগুলো চিন্তা করলাম না, ধরলাম আপনার টোটাল ইয়ারলি স্যালারি হচ্ছে 12 লক্ষ টাকা। আর আপনি যে ওই ক্যাপিটালটা বিজনেসে খাটাচ্ছেন, তাহলে ক্যাপিটালটা যে আপনি অন্য একটা সোর্সে ইনভেস্ট করে 10% পেতেন, 5 লক্ষ টাকা ইনকাম করতেন, ওইটাও পাচ্ছেন না। তাহলে 12 লক্ষ আর 5 লক্ষ, এই 17 লক্ষ টাকা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট ফর ডুইং দ্য বিজনেস। এখন বিজনেস থেকে মনে করেন আপনি প্রফিট করলেন অ্যাকাউন্টিং কস্ট বাদ দেওয়ার পরে, ধরেন 20 লক্ষ টাকা বছরে। তাহলে এই 20 লক্ষ টাকাকে আমরা বলবো অ্যাকাউন্টিং প্রফিট। আর ওই অ্যাকাউন্টিং প্রফিট থেকে যখন আমি আমার অপরচুনিটি কস্ট 17 লক্ষ টাকা বাদ দিব, ওই 3 লক্ষ টাকাকে আমি বলবো ইকোনমিক প্রফিট। সো ইকোনমিক প্রফিট হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট। ইমপ্লিসিট কস্টটা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। তাহলে আইডিয়াটা হচ্ছে যখন আমরা আমাদের টোটাল রেভিনিউ থেকে বোথ এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট, এক্সপ্লিসিট কস্টটা হচ্ছে আউট অফ পকেট কস্ট অফ বিজনেস, আর ইমপ্লিসিট কস্টটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট, এই দুইটাই যখন বাদ দিচ্ছি তখন আমি পাচ্ছি ইকোনমিক প্রফিট। আর টোটাল রেভিনিউ থেকে শুধু যদি আমি টোটাল এক্সপ্লিসিট কস্ট যে অ্যাকাউন্টিং কস্টগুলো আছে সেগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে সেটাকে আমরা পাই নর্মাল প্রফিট।
নর্মাল প্রফিট থেকে আপনার ওই যে ইমপ্লিসিট কস্ট মানে অপরচুনিটি কস্ট বাদ দিয়ে আপনি কিন্তু পাচ্ছেন ইকোনমিক প্রফিট। সো যদি এমন হয় যে আপনার টোটাল বিজনেস থেকে ওই 17 লক্ষ টাকা প্রফিট আসছে আর 17 লক্ষ টাকাই আপনার অপরচুনিটি কস্ট, তাহলে আপনার অ্যাকাউন্টিং প্রফিট 17 লক্ষ, কিন্তু আপনার ইকোনমিক প্রফিট জিরো। ইকোনমিক প্রফিট জিরো মানে হচ্ছে ইউ আর স্টিল আর্নিং ইয়োর নর্মাল প্রফিট। আমরা যখন গ্রাফ দেখব এবং ইকোনমিক্সে এই গ্রাফগুলো দেখে আমরা ইকোনমিক প্রফিট দেখার চেষ্টা করি, আমরা যখন ইকোনমিক্সে প্রফিটের কথা বলি তখন প্রফিট বলতে আমরা ইকোনমিক প্রফিটকেই বুঝে থাকি। সো একটু পরে আমরা একটা গ্রাফ দেখব, যেই গ্রাফে আমরা মোস্টলি একটা ফার্মের যে প্রোডাকশন হয় অ্যান্ড যে সেলিং হয় এবং তার বিনিময়ে আমরা যে ধরেন প্রফিট কতটুকু প্রোডাকশন করবো আর কতটুকু প্রাইস চার্জ করব, তার বেসিসে আমরা টোটাল রেভিনিউ থেকে কস্টগুলো বাদ দিয়ে যে প্রফিটটা দেখি, সো সেই প্রফিটটা যখন আমরা বলি তখন আমরা ইকোনমিক প্রফিটের কথাই বলে দেখি। তার আগে একটা চার্টে আমরা একটু দেখি যে গ্রাফগুলো দেখতে কেমন হয়। আমরা যখন একটা টেবিলে দেখলাম এভারেজ ভেরিয়েবল কস্ট প্রথমে একটু কমে আসছে তারপরে বেড়ে গেছে, তার কারণটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট প্রথমে একটু কমে যায় তারপরে বেড়ে যায়। এভারেজ ভেরিয়েবল কস্ট যেমন ওরকম কমে গেছে, এভারেজ টোটাল কস্টও কমে যায় তারপরে একটু বেড়ে যায়। কিন্তু অন্যদিকে এভারেজ ফিক্স কস্ট এটা কমতেই থাকে কারণ ফিক্স কস্ট তো চেঞ্জ হয় না। সো যত বেশি ইউনিট আমরা বিক্রি করি তত এভারেজ ফিক্স কস্ট কমে যায়। এভারেজ ভেরিয়েবল কস্ট প্রথম দিকে কমে তারপরে বাড়ে, বিকজ মার্জিনাল কস্টটা প্রথমে কমে তারপরে একটু পরে বেড়ে যায় আর কি। সো এভাবে করে আমরা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট এবং টোটাল কস্ট এদের সম্পর্কটা আমরা দেখলাম।